দেয় এই আশাবাদ প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমাদের মাঝে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আলহাজ জামির হোসেন, সহসভাপতি ফরিদ উদ্দিন, সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহসভাপতি রফিক হাওলাদা আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের কথা বলবো। আমাদের আজকের এই মূল দোয়ার অনুষ্ঠানে যিনি পরিচালনা করবেন আমাদের ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন উপস্থিত রয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি স্বেচ্ছাসেবক বিষয় সহ সম্পাদক, ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়াকে সাইফুল ইসলাম বড়ু ভাই সম্পর্কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সকলের প্রিয় জনাব সাইফুল ইসলাম পুটু ভাইয়ের বিদেয় আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া এবং মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি জনাব শরাফত আলী সপু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী সিনিয়র যুব মহাসচিব, ছাত্র দলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, রাষ্ট্রের সাবেক ভিপি, দীর্ঘ 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের হার না মানা এক সাহসী নেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, তিনি ছাত্র দলেরও সভাপতি ছিলেন, বিএনপির সংগ্রামী যুব মহাসচিব। এই 17 বছরের লড়াই সংগ্রামে যিনি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের কর্মীর জন্য এক একটা সাহসের বাতিঘর ছিলেন, জননেতা হাবিবুর নবী খান সোহেল, উপস্থিত জাতীয়তাবাদী দলের যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী সহ উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। পটু ভাইয়ের সাথে আসলে স্মৃতি অনেক। ছাত্র রাজনীতি যখন শুরু করি ঢাকা কলেজ শেষ পর্যায়ে, তখন থেকেই পটু ভাইয়ের সাথে পরিচয়। সবসময় একটা প্রাণবন্ত মানুষ ছিলেন এই সাইফুল ইসলাম পটু ভাই। হাসি ঠাট্টার মধ্য দিয়ে, সরলতার মধ্য দিয়ে সবাইকে মাতিয়ে রাখতে পারতেন। অত্যন্ত সরল মনের এই মানুষটি অদম্য সাহসী ছিলেন। আমরা সেই 90-এর অগ্নিঝরার দিনগুলিতে দেখেছি কিভাবে বুক চিতিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সৈনিক হিসেবে প্রতিপক্ষের সাথে তৎকালীন সময়ের যে যুদ্ধ, সেই যুদ্ধ অবতীর্ণ হতেন এই সাইফুল ইসলাম পটু ভাই। উনি তখন একটা কথা বলতেন, বিপ্লব দীর্ঘজীবী হোক তারুণ্যের বুকে। আসলে এই বিপ্লব দীর্ঘজীবী হোক তারুণ্যের বুকে এই কথাটি গত 17 বছরে বিএনপির প্রত্যেকটি কর্মী লালন করেছে। লালন করতে করতে ফেসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে। পটু ভাই বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন, যতটুকু আমরা দেখেছি। অসুস্থ অবস্থায়ও যখন একটু সুস্থ হয়েছেন, উনি কিন্তু বিএনপির কর্মসূচিতে এসেছেন এবং 28 তারিখ
28 তারিখের প্রোগ্রামে কিন্তু পটুয়ায় এসেছিলেন এবং 28 অক্টোবর সেদিন উনি গ্রেফতার হয়েছিলেন। এই অসুস্থ শরীর নিয়ে প্রায় 4 মাস জেল খেটেছেন এই সাইফুল ইসলাম পটু ভাই। আজন্ম বিপ্লবী একটা তরুণ, একজন নেতা, যিনি সেই 90 থেকে দেখেছি সর্বশেষ এই ফেসিবাদ বিরোধী আন্দোলন লম্বা সময় যিনি দলের পক্ষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একজন সৈনিক হিসাবে রাজপথে লড়াই করেছেন, কখনো পিছপা হননি। আমরা পটু ভাইয়ের বিধি যাত্রার মাগফিরাত কামনা করছি এবং যখন আমরা একটু ভালো সময়ের দ্বার প্রান্তে, মহান রব্বুল আলামিন পটু ভাইকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন। আমি ওনার সত্যন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রিয় ভাইটিকে মাগফিরাত দান করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা ইনশাআল্লাহ, সৌভাই এখানে আছেন, সোহেল ভাই আছেন, রিজভী ভাই আছেন, আমরা ওনার পরিবারের জন্য, পরিবারের পাশে থাকার জন্য আমাদের জায়গা থেকে যদি কিছু করার থাকে, নেওয়াজ ভাইও আছেন, যারা পটু ভাই ওনাদের সাথে দীর্ঘদিন পারিবারিকভাবে সম্পৃক্ত, যদি কোনো বিষয় থাকে আমাদেরকে, আমরা সেটির সাথে থাকতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সাইফুল ইসলাম পটু ভাইয়ের কাছের সহযোগিতা, দীর্ঘ সময় যে একসাথে যারা ছিলেন, জীবনের অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আজকে সাইফুল ইসলাম পটু ভাই আমাদের মাঝে নেই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ, উপস্থিত রয়েছেন সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি এবং নবনির্বাচিত ড্যাবের যুগ্ম মহাসচিব জাহিদুল কবির, উপস্থিত রয়েছেন ছাত্র দলের সহসভাপতি ডাক্তার আউয়াল, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মামুন। আমরা পর্যায়ক্রমে আমাদের যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদুল ইসলাম খান মাসুদ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মাঝে আমাদের মজিবর ভাই, উনি আমাদের যে নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক মেয়র মজিবুর রহমান মধ্যে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাইফুল ইসলাম পটুর অত্যন্ত কাছে দীর্ঘদিন যিনি একসাথে ছিলেন, একসাথে সকল কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ডে ছিলেন, ঢাকা কলেজের সাবেক ভিপি, যুব দলের সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজার, জনাব মীর নেওয়াজারকে বক্তব্য রাখা জানাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফুল ইসলাম পটু স্মরণ সম্পাদক সম্মানিত সভাপতি, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জনাব মীর সভাপতি সপু, উপস্থিত আজকের এই স্মরণ সভা মাননীয় প্রধান অতিথি, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, যার জীবন বাজি রেখে পতিত সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, যুদ্ধ করেছিলেন, রাকসুর সাবেক ভিপি, বিএনপির সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ, মঞ্চ প্রবিষ্ট 90 গণঅভ্যুত্থান থেকে শুরু করে অদ্যাবধি যিনি লড়াই করেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব আমিনুল ইসলাম সোহেল, মঞ্চ প্রবিষ্ট জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি
আন্দোলন সংগ্রামে পরিকল্পনা জনাব আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, ওলামা দলের সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন, জামান, আব্দুল রহিম ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। সকলকে সালাম জানাচ্ছি। কুল্লু নাফসির জায়গাতুল মউত, এই মৃত্যুর স্বাদ। যতগুলা মানুষ আমরা রয়েছি দুনিয়াতে, পৃথিবীতে এসেছি, সকলের এই স্বাদ এর অবদান। কিন্তু কিছু কিছু মৃত্যু আসলে খুব কষ্টদায়ক বেদনা দেয়। তার কারণগুলো হচ্ছে যে সাইফুল ইসলাম পল্টুর সাথে দীর্ঘ 3 যুগ হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল হয়ে পল্টু দীর্ঘ 3 বছর যাবৎ 3 যুগ ধরে এই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সে ঢাকা কলেজে 80 দশকে ভর্তি হয়েছে। আমরা সেই সময় ছিলাম, একসাথে ছিলাম। অনেক স্মৃতি রয়েছে এখানে, যারা মঞ্চ উপস্থিত রয়েছেন সকলের সাথে বড় ধরনের বন্ধন ছিল। সাইফুল ইসলাম পল্টু, আমি কেন বলছি কথাগুলা, সাইফুল ইসলাম পল্টু ব্রেন টিউমার যখন ধরা পড়লেন, আমাদের যুগ্ম মহাসচিব মহোদয়গুলা, রিজু ভাই, সোহেল ভাই সহ আমরা সাথে সাথে সেখানে গিয়েছিলাম। সেই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোর্টে গিয়েছিল। সেখানেও তাকে কথিত জানেন সরকার তাকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়েছে। সেখানেও কিন্তু এই ধরনের রোগীর কোন সুচিকিৎসা পায়নি, সেটাও কিন্তু একটা কারণ ছিল। সুতরাং আজকে যে দেশের সংকটময় মুহূর্তে এই ভোটের মতো নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ দীর্ঘ 19 বছর আমরা চেতনার কথা শুনেছি, এখন নতুন করে আমাদের জান্নাতের টিকিটের কথা শুনতে হচ্ছে। দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি, কোন দিকে যাচ্ছে, সুতরাং এই ধরনের নেতৃত্ব আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অতীব জরুরি ছিল। সেই মুহূর্তেই আমাদের মাঝ থেকে সাইফুল ইসলাম পল্টু মহান আল্লাহুল আলমের ডাকে সারা দিয়ে চলে গেছে। আমরা যারা তার শুভাকাঙ্ক্ষী রয়েছে, হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী, নির্মাণ ভালোবাসার প্রতীক হিসেবে সাইফুল ইসলাম পল্টু আমাদের মাঝে বেঁচে থাকবে, এই প্রত্যাশা রেখে সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন জাতীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি এ.কে.এম. আবুল কালাম আজাদ, উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন, উপস্থিত রয়েছেন যুব দলের পল্টন থানার সাবেক সভাপতি আনন্দ শাহ, উপস্থিত রয়েছেন মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক এডিএস জাভেদ জাহাঙ্গীর মুকুল, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা কলেজের সাবেক ডিএস জাকির ভাই, আমি দেখছি উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শিকদার জালিম, উপস্থিত রয়েছেন সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল, ইঞ্জিনিয়ার জামাল, উপস্থিত রয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের বর্তমান দপ্তর সম্পাদক, যুগ্ম সম্পাদক পদমর্যাদা আব্দুল্লাহ মাহমুদ। আমরা পর্যায়ক্রমে যারা রয়েছেন আমরা বলার চেষ্টা করব। আমাদের মধ্যে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় বড় ভাই, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, ছাত্র দলের সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুল নবী খান শহীদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বেশিক্ষণ বক্তব্য রাখবো না, কারণ রিজু ভাইয়ের একটু ভয়। আজকে এই সভার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পল্টুর ঘনিষ্ঠ সহযোদ্ধা
ঢাকা কলেজের সাবেক ভিপি জনাব মীর শওকত আলী শওকত, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, দলের এমন কোনো ক্রান্তি লগ্ন নাই, দলের এমন কোনো দুঃসময় নাই যে মানুষটিকে আমরা আমাদের সামনে পাইনি। জনাব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, উপস্থিত আছেন এবং বক্তব্য রেখেছেন জনাব মীর নামাজ আলী, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে যাদের নাম বলতে পারছি না, সময় হচ্ছে না। আপনারা সবাই জানেন যে একটি কথা প্রচলিত আছে, বাবার কাঁধে সন্তানের লাশ নাকি পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। কিন্তু বড় ভাইয়ের কাছে ছোট ভাই শোক সভায় বক্তব্য রাখা এটি যে কত কঠিন কাজ তা আমি এখন হারে হারে টের পাচ্ছি। সাইফুল ইসলাম পটু আমাদের মাঝখান থেকে এইভাবে হারিয়ে যাবে আমরা তা কখনো ভাবতে পারিনি। সে আমাদের ছেড়ে চলে যাবে। পৃথিবীতে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের সংখ্যা অনেক 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 বেশি। আমরা কজন আর বেঁচে আছি? এ পর্যন্ত পৃথিবীর জন্মের পর থেকে কত মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে। আমাদের সাইফুল ইসলাম পটু আমাদের এই সংখ্যালঘুদের মধ্যে রেখে সংখ্যাগুরুদের কাতারে চলে গেছেন। তাকে হারিয়ে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। এর আগেও অনেকবার, বেশ কবার সাইফুল ইসলাম পটু ব্রেন টিউমার অপারেশনের জন্য স্পেশালাইজড হসপিটালে ভর্তি হয়েছিল এবং লাইফ সাপোর্টেও গিয়েছিল। প্রতিবারই আমি গিয়েছি তাকে দেখবার জন্য। এবার কেন যেন মনে হচ্ছিল যে আগেও তো গিয়েছে, এবারও আবার সুস্থ হয়ে ফিরে আসবে। কিন্তু এই যাওয়াই যে তার শেষ যাওয়া ছিল তার আসলে বুঝতে পারেনি। বুঝতে পারলে অবশ্যই তার মুক্তি দেখে আসতাম। এবং একটি ঘটনা যে আমার মনে হয় একটু ভুলই হয়ে গেছে, তার জানাজাটা অ্যাটলিস্ট বাগিয়াঘাটের সামনে হওয়া উচিত ছিল। অন্তত শেষবারের মতো তার মুক্তি আমরা দেখতে পারি। যে কথাটি এতক্ষণ বক্তারা বলে গেছেন, এমন কোন কর্মসূচি নেই যে কর্মসূচিতে পৌঁছেছে। আপনারা হয়তো অনেকে পটুকে পরে পেয়েছেন। আমরা পটুকে, আমি বিশেষ করে পটুকে অনেক আগে থেকেই চিনি। সেই ছাত্র রাজনীতির প্রায় শুরুর দিক থেকেই পটু সংশ্লিষ্ট ছিল আমাদের আশেপাশে। রাজনীতির জন্য আমরা অনেকেই ঝুঁকি নেই, অনেকেই মিছিল মিটিংয়ে থাকেন। আমরা তাদের সাহসী বলি, ত্যাগী বলি। কিন্তু যে মানুষটি মৃত্যু হতে পারে, শত্রুর হাতে মরণঘাতী অস্ত্র আছে, এই কথাটি জানবার পরেও এবং যখন দেখছে সেই অস্ত্র থেকে গুলি ছোড়া হচ্ছে, এই কথাটি জানবার পরেও যে ছেলেটি দলের জন্য সেই গুলির সামনে গিয়ে দাঁড়ায়, তাকে শুধু ত্যাগী বললে তাকে ছোট করা হয়, শুধু সাহসী বললে তাকে ভুল বলা হবে, তাকে ছোট করা হবে। সর্বোচ্চ ত্যাগী এবং সর্বোচ্চ সাহসী এর মধ্যে একজন ছিলেন সাইফুল ইসলাম। আজকের দিনে হয়তো যারা দলের জন্য ত্যাগ করে, যারা দলের জন্য কষ্ট করে, তাদেরকে অনেকেই বোকা মনে করতে পারে। কিন্তু এই বোকারাই কিন্তু দলকে টিকিয়ে রাখে, এই বোকারাই কিন্তু দলকে ক্ষমতা নিয়ে যায়। বন্ধুরা আমার,
আজকে সাইফুল ইসলাম পটু এবং শফিউল বারী বাবু দুজন বন্ধু ছিলেন, আপনারা সবাই জানেন। দুজনই আমাদের ছেড়ে চলে গেছেন। তবে একদিক দিয়ে সাইফুল ইসলাম পটু ভাগ্যবান এবং শফিউল বারী বাবু দুর্ভাগ্যবান যে শফিউল বারী বাবু যখন চলে যান তখন স্বৈরাচার দেশে ক্ষমতায় ছিল, এবং সাইফুল ইসলাম পটু যখন চলে গেল সে দেশকে স্বৈরাচার রেখে গিয়েছে। আমরা জানি যে ইংরেজিতে একটা কথা আছে, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, রক্ত হচ্ছে পানির চেয়ে ঘন। এই কথাটি বলা হয় এই কারণে যে রক্তের সম্পর্ক বোঝানো, যে রক্তের সম্পর্কই আসল সম্পর্ক, অন্য সম্পর্ক অতটা গভীর নয়। কিন্তু আমরা যারা একসাথে রাজপথ আন্দোলন করেছি, আমাদের যে সম্পর্ক গড়ে উঠেছে রাজপথে, রক্ত এবং পিচ ঢালা রাজপথের সংমিশ্রণে যে সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে কোনো দিক দিয়েই কম নয়। যখন আমরা টের পাই পটুরা চলে গেলে, বাবুরা চলে গেলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, এই রক্তক্ষরণ আমাদের নিজেদের ভাইরা চলে গেল হবে কিনা আমরা ঠিক জানি। শফিউল বারী বাবু সহযোদ্ধা দুজনেই পাশাপাশি থেকে রাজনীতি করেছেন একসময়। মাঝে মধ্যে পটুর একটি বিষয়ে অনেকে অপছন্দ করতেন যে পটু মাঝে মধ্যে পোডিয়ামের পিছনে এসে দাঁড়ান। অনেকে বলতেন যে ওনাকে আসলে পোডিয়ামের পিছনে গেল দাঁড়ায়। আমি কখনো নিষেধ করতে পারতাম, তার কারণ আমি জানতাম যে উদ্দীপনা নিয়ে পটু সেই পোডিয়ামের পিছনে দাঁড়ায়। যদি আজকে এই মুহূর্তে দলের উপর হামলা আসে, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা যদি সমাবেশে হামলা চালায়, অনেকেই পালিয়ে যাবেন, কিন্তু সেই একই দৃঢ়তা নিয়ে পটুর সামনে এসে দাঁড়ায়। পটুরা আমাদের মাঝে আছে, ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি মিছিলে, প্রতিটি স্লোগানে মাঝে পটুরা বেঁচে থাকবেন। আমরা তার সহযোদ্ধা, আমরা পটুকে সবসময় আমাদের মাঝে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ এমনি দেশে এখন যে অবস্থা, এই ঘরের মধ্যে এতজন মানুষকে বেশিক্ষণ আমি রাখতেও চাই না। কি একটা অবস্থার মধ্যে আমরা আছি, এই যে আমাদের মহানগরগুলোকে আমরা কি অবস্থা করে ফেলেছি। এই ঢাকা শহর, ঢাকা মহানগর কি আর বাসযোগ্য নাই। এবং যখন দেখি এমন একটা সিচুয়েশন, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে এবং ঢাকা মহানগরীর যে কি অবস্থা হবে তা আমরা এখনো বুঝে উঠতে পারছি। আজকে হয়তো আমরা শুনছি যে কয়জন মারা গেছে। যদি ঢাকায় একটি বড় ধরনের ভূমিকম্প হয়, তাহলে কয়জন বেঁচে আছে তাই আমাদের বুঝতে হবে। যারা আমরা বেঁচে থাকবে, যারা বেঁচে নিজের বাবা একটি জমি রেখে গেছেন, একটি ঘর রেখে গেছেন, সে ঘরের সামনে একটি বাগান ছিল, অথচ টাকার লোভে আমরা সেই জায়গাটিকে, বাবার স্মৃতি, দাদার স্মৃতিকে আমরা তুলে দিচ্ছি বিভিন্ন কোম্পানির কাছে। সেই কোম্পানি সেখানে কথা নেই, বার্তা নেই, উঁচু উঁচু সব ভবন তুলে ফেলছে। এখানে রাজুক আছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। এখানে ওয়ার্কস মিনিস্ট্রি আছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। এইদিকে মিনিস্ট্রি আছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। প্ল্যানিং মিনিস্ট্রি আছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। সবার চোখের আড়ালে এই ঢাকা মহানগর আজকে একটি এক ধরনের বোমায় পরিণত হয়েছে। একটি বড় ধরনের ভূমিকম্প হলে সিম্পলি বাস্ট করবে ঢাকা মহানগর। এবং আপনাদের বলি যে পম্পেই নগরী, ইটালির যে পম্পেই নগরী, বিশুভিয়াস সেই আগ্নেয়গিরির কারণে সেই পম্পেই নগরী এখন স্মৃতিতে পরিণত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং ঢাকায় যদি 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হয়, এই ঢাকা সেই দ্বিতীয় পম্পেই নগরীতে পরিণত হবে। এছাড়া কি অবস্থা! এর থেকে পরিত্রাণের তো কোনো উপায়ও আমরা দেখছি। কি করব? আমার তো মনে হয় সামনে রাজধানী শিফট করা ছাড়া, এই রাজধানী শিফট করা ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই।
কথা নেই, বার্তা নেই। এক একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স উঠে গেছে, তার কোনো নিয়ম নাই, কানুন নাই, এবং এক একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যে পরিমাণ লোক থাকে সেই পরিমাণ লোক ৬৮,০০০ গ্রামের একটি গ্রামে থাকে। এই দেশের এই মহানগরীর ভবিষ্যৎ কি, চট্টগ্রামের ভবিষ্যৎ কি, সিলেটের ভবিষ্যৎ কি, রংপুরের ভবিষ্যৎ কি, আর যে তারপর রাজশাহীর ভবিষ্যৎ কি, এই যে মহানগরগুলো আছে বাংলাদেশ, সিলেটের ভবিষ্যৎ, এই যে মহানগরগুলো আছে, প্রত্যেকটা মহানগর এক একটি বোমে পরিণত হয়েছে। এক একটি বড় বড় ভূমিকম্প হলে সেখানে বাস্ট করবে, এছাড়া কোনো দ্বিতীয় রাস্তা। এখন কি করবো আমরা? মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যা ভুল করেছি করে ফেলেছি, তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই। একটা সামান্য একটা বিল্ডিং এ আগুন লাগলে, আপনারা দেখেছেন বেইলি একটি বিল্ডিং এ আগুন লেগেছে, এনটিভি ভবনে আগুন লেগেছিল। একটি ভবনে আগুন লাগলে বা একটি ভবনে ধস তৈরি হলে কি অসহায় অবস্থার মধ্যে আমরা পড়ি, আর যখন হাজার হাজার শত শত বিল্ডিং ধসে পড়বে কি অবস্থা হবে ঢাকা মহানগরী, আমরা কখনই ভেবে দেখিনি। যারা দায়িত্বে ছিলেন তারা কি করেছেন, অথচ এই ঢাকা মহানগরী ৩০-৪০ বছর আগেও কত সুন্দর একটি মহানগরী ছিল, সেখানে দম ফেলা যেত। এখন দম ফেলার মতো অবস্থা নেই। ওই ভোরবেলা কিছু দম ফেলতে পারবেন, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, এরপরে আর নিঃশ্বাস নেওয়ার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আবারও কঠোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা তো দিন দিন যতই বড় হচ্ছি, যতই বয়স বাড়ছে, ততই আমরা আমাদের সহযোগিতা শূন্য হয়ে পড়ছি। নিশ্চয়ই আগামীতে আমাদেরও হয়তো সময় আসবে। আমরা আসুন সবাই মিলে কঠোর জন্য দোয়া করি এবং আমরা নিজেদেরকেও প্রস্তুত করি, কারণ আমাদেরকেও হয়তো বা এইভাবেই একদিন চলে যেতে হবে। শহীদ আমল হোক, দেশটাতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। কটু বেঁচে থাকবে আমাদের মাঝে আজ যতদিন আমরা বেঁচে থাকবো। ধন্যবাদ সোহেল ভাইকে। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক ঢাকা মহানগরী আহ্বায়ক, বিএনপি ঢাকা মহানগরী দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক আলী রেজাউর রহমান রিপন, উপস্থিত রয়েছেন সাইফুল ইসলাম পটু ভাইয়ের অত্যন্ত কাছের ছোট ভাই, আমাদের বন্ধু অমিতাভ সোহেল, আমরা যাকে ক্যাপ করে হিসেবে চিনি। উপস্থিত রয়েছেন সাবেক সম্পাদক মজিউর রহমান রাশেদ, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপা শিখা, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুল ইসলাম সাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উপস্থিত রয়েছেন সহপ্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি, উপস্থিত রয়েছেন আব্দুল্লাহ আল জোবায়ের বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সদস্য। প্রিয় বন্ধুরা, আমাদের এই পর্যায়ে প্রধান অতিথি বক্তব্যের পূর্বে আজকের এই দোয়া মাহফিলের সভাপতি, আমাদের সকলের প্রিয় স্বেচ্ছাসেবক বিষয়ক বিএনপির সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মীর শরাফত আলী শুভ ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফুল ইসলাম পটু মাগফিরাত কামনা করে আজকের এই মিলাদ মাহফিলে প্রধান অতিথি উপস্থিত আছেন বিগত ফেস্টিভাল শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তার নেতৃত্ব আমরা করেছি। সে আমাদের প্রিয় নেতা, ছাত্রদের সাবেক নির্বাচিত সভাপতি, রাকসুর সাবেক ভিপি, সিনিয়র যুগ্ম মহাসচিব, রুহুল কমিটি উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের ছাত্রদের সাবেক সভাপতি
বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুর খান সোহেল, উপস্থিত আছেন সহযোগী বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং ছাত্রদের সাবেক সভাপতি সহস্বেচ্ছাসেবী বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ওলামাদের আজকের এই মিলাদ পরিচালনা করছেন আবুল হোসেন, মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল করিম, আলিরাজুর রহমান রিপন, সঞ্চালক আমাদের সাদ্দার জামান সহ অসংখ্য নেতৃত্বের বিশেষ করে নির্বাহী কমিটির সদস্য আমাদের মুজিবর সহ সমস্ত নেতৃত্বকে তারা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে প্রধানমন্ত্রী আরেকটি প্রোগ্রাম আছে, সেই জন্য বক্তব্য করার কোনো সুযোগ নেই। শুধু পটুর দু একটি স্মৃতি আমি একটু মনে স্মরণ করবো। এই কারণেই একটা কথা বলেছে যে রক্ত সম্পর্কে যে ভাইয়ের সম্পর্কতা, রক্ত সম্পর্কে পটুর সাথে আমার ছিল না, কিন্তু তার চেয়ে কম ছিল না। পটু যখন জেল থেকে আমার মনে আছে, জেল থেকে বের এক বিছানায়, তখন আমরা লালবাগের বাসা, এক বিছানায় আমার সাথে ঘুরেছে অনেক স্মৃতি। আমার একটি মোটরসাইকেল ছিল, তখন বাবু আছে, তখন 86 আসলো। আমার মোটরসাইকেল দিয়ে পটু, আমি হোস্টেলে থাকলাম, চুরি করে নিয়ে ওই মোটরসাইকেল ছাড়া নিয়ে আসলো। অনেক সময় একটা দিন আমার মোটরসাইকেল গেল নিয়ে গেল। যাই হোক, পরে বলতে ভাই বলে এই যে স্মৃতি। তারপরে কিছুদিন আগে সত্য আমরা একসাথে ছিলাম পার্টি মিটিংয়ে 2018 সালে। ঋতু ভাইয়ের সাথে দেখা করে পার্টি মিটিং রেখেতে শেষ করে আমরা বের হলাম। সেখান থেকে আমাদের মগবাজার ক্লিনিক থেকে আমাকে এবং সাইফুল ইসলাম পটুকে গ্রেপ্তার করলো। আমি অনেক রেস্ট করলাম যে ভাই ও আমার সাথে না, এবং অসুস্থ মানুষ আর ব্রেন টিউমার, ও ক্ষেত্রে না, কোনো কিছুতে মানা হলো না, তাকে নিয়ে গেল এবং সে জেলখানায় একসাথে ছিলাম। এই কথাগুলো বলার উদ্দেশ্য, পটুর স্মৃতিতে 2 ঘন্টা 4 ঘন্টা পর শেষ করা যাবে না। পটু সবসময় হাস্যোজ্জ্বল ছিল, এই একটি ব্যক্তি ছিল, সবসময় ঠাট্টা তামাশা সবসময় তার মধ্যে লাগাই ছিল। আর এই যে একটা জিনিস আজকে পটু আমাদের মধ্যে নেই, পটুর স্মৃতিটা আমাদের সবাই ধরে রাখতে হবে। এবং তার পরিবার পরিজন আমরা মনে করি আমাদের ঋতু ভাই, ও যখন হাসপাতালে ছিল, ঋতু ভাই নিজে গিয়েছিল, আমরা সবাই চেষ্টা করেছিলাম, তারপরও আমরা তাকে রাখতে পারিনি। কারণ আমরা একটি জিনিস নির্ধারিত করে বলতে পারি, মৃত্যু আমাদের অবধারিত হবে, আর কিছু না বলতে পারি, আমাদের সেটা নির্দিষ্ট করে বলতে পারি। সেই জন্য পটু আমাদের মধ্যে চলে গিয়েছে। তার অবশ্য আমি তার পরিবার পরিজনকে বলেছিলাম যে একটু জানা যাক পার্টি বিষয় করার জন্য, কারণ আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, যেমন আমাদের সোহেল ভাই আমাকে ফোন দিল যে পটুর কি অবস্থা, পটু মারা গেছে, তখন অলরেডি নিয়ে গিয়েছে। আমি ওর সাথে যাত্রা বাড়িতে জানাতে হয়েছে পাইনি, আমি পথে আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, পথে আমার লাশ দেখা যায়। যাই হোক, আজকে আমরা এখানে সবাই পটুর ঘনিষ্ঠ হয়ে, আমি দেখ আমার সাথে দিয়েছিল চাকরি হয়েছে, খাবার পাওয়ার পরে সে চলে আসবে, অনেক লোকজন এখানে আসছে, কারণ পটু সত্যিকার সততা ছিল, তার কোনো মান অহংকার ছিল না। মান অহংকার কি জিনিস সে কখনোই জানত সবসময়। আর তার যে বলিষ্ঠ সাহস, এবং আমরা দেখেছি আজ থেকে 90-এর স্বৈরাচারের সাথে আমাদের সংগ্রামে তার যে সাহস, সেই সাহস হিসেবে রাত্রিকে মোকাবেলা করেছে। তার একটি ঘটনা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেট্রোল পাম্পে তার উপরে অতর্কিতভাবে হামলা করা হলো, তখন আমরা ডাকসু ছিলাম। তারপরে সে পিস পাওয়া হয়নি। পটু সত্যিকার অর্থে একজন সৎ সাহসী নেতা ছিলেন, আমাদের একজন ভাই ছিলেন। আমরা তাকে হারিয়েছি, সেই জন্য আমরা সবাই আজকে আমরা সবাই হতভম্ব হয়ে গিয়েছি, পটুর মতো লোক এত তাড়াতাড়ি চলে গেল। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। আমরা সবাই চেষ্টা করবো পটুর জন্য একটি কিছু ভাই আছে, সোহেল ভাই আছে, সবাই জুয়েল আছে, সবাই বসে আমরা একটি কিছু করা যায় কিনা সেটা আমরা চিন্তা করবো। তাই সবাই ভালো থাকুন, শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় ভাই, প্রিয় সভাপতি শুভ ভাই। আমাদের মাঝে এই পর্যায়ে আরো উপস্থিত রয়েছেন
স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক সহসভাপতি মাহবুব রশিদ মাহবুব, ছাত্র দলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির, সাফায়াত রিফন, আকরামুজ্জামান টোকন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, উপস্থিত রয়েছেন সাবেক সদস্য শাহাবুদ্দিন লাল। আমি একটি কথা না বললেই নয়, বিগত ফেসিস্ট সরকারের 23-24 যে নির্বাচন করেছিল, সেই নির্বাচনের আগে যে ম্যাসিভ তারা অপারেশন চালিয়েছিল, সেই অপারেশনে আমিও গ্রেফতার হয়েছিলাম। আমি সাইফুল ইসলাম পটু ভাইয়ের একটি স্মৃতি বলেই শেষ বক্তব্য, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি যখন জেলে ছিলাম তিনি তারপরে গিয়েছেন। পটু ভাই হাজিরা দিতে যে গ্রেফতার হয়েছে, উনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশকে রিকোয়েস্ট করেছে যে আমি ব্রেনের রোগী, আমাকে জেলে দিয়েন না, আমাকে ছেড়ে দেন, আমার পকেটে যা টাকা আছে নিয়ে যান, আমি মারা যাবো জেলখানে গেলে, আমি অসুস্থ। শেখ হাসিনা ফ্যাসিস্টের সেই পুলিশ নির্দয়ভাবে সাইফুল ইসলাম পটুকে শেষবারের মতো তাকে জেলে পুরেছিল। তার কষ্টের স্মৃতি সেদিন সে আমরা একসাথে কাছাকাছি ছিলাম বলে বলেছিল। আমরা আসলে পটু ভাইয়ের সেই কষ্টের কথা বলতে পারবো না। আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার সন্তান এবং পরিবারের প্রতি সবাই দোয়া করি যেন তাদেরকে আল্লাহ ভালো রাখেন। এই পর্যায়ে আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সাইফুল ইসলাম পটুর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে দোয়া প্রার্থনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অনুষ্ঠানের সভাপতি সরাফত আলী সবুজ, বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব সোহেল এবং স্বেচ্ছাসেবক অনেকেই আছেন, তারপরে সাবেক ছাত্র এটা আমাদের জন্য আপনাদের বেদনা এবং দুঃখের যে পটু আমাদের ছেড়ে চলে গেছে। তার এই চলে যাওয়াটা অনেকদিন ধরেই মনে হচ্ছিল, তার অসুস্থতা যে গুরুতর রূপ দিচ্ছে, তখনই মনে হচ্ছিল সে আর পৃথিবীতে টিকবে কিনা। কিন্তু খুব আশান্বিত হয়েছিলাম, যেটা সোহেল বলেছে যে তাকে আইসিইউতে নেওয়ার পরে যখন আমরা দেখতে গেছি তাকে, সে কখনো চিনতে পারছে, কখনো চিনতে পারছে না। এই পরিস্থিতিটা মনে হচ্ছিল আর টিকবে না, কিন্তু টিকে গেল। সাইফুল ইসলাম টিকে গেল। টিকে যাওয়ার পরে তারপরে সে আবার সেই মিছিল, আবার বিভিন্ন মিটিং, সমাবেশ, মানে যত দলীয় প্রোগ্রাম তার মধ্যে অংশগ্রহণ করেছে। আমরা তো আশায় ছেড়ে দিয়েছিলাম, পটু তুমি কি করে এখন আবার এই মিছিল মিটিং এর মধ্যে আসো, আমার পাশেই অনেক সময় দাঁড়ানোর চেষ্টা করছে, যখন ডানে বামে দাঁড়ানোর চেষ্টা করছে। তুমি তো মানে একটা ভয়াবহ পরিস্থিতি বেঁচে আছো। না ভাই, আছে বেঁচে আছে। এই ধরনের দল পাগল ছেড়ে আমি খুব কম দেখি, যার বেঁচে থাকার কোনো আশা নেই। সে যখন একটু সুস্থ হলো, আবার সেই দল, আবার সেই মিছিল মিটিং, আবার বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সেখানে পটু আছে। কি এমন পেয়েছে জীবনে রাজনীতি করতে গিয়ে? জাতীয় নির্বাহী কমিটির একটা সদস্য, আর বিভিন্ন সময় ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এই করেছে। কিন্তু তার দিক থেকে যদি বিবেচনা করি, তার শ্রম, তার ঘাম, তার দলের জন্য সাহসী ভূমিকা রাখা, কোনোটাতেই বিন্দু মাত্র কোনো কমতি ছিল। হাসিনার 15.5 বছরের আক্রমণাত্মক রাজনীতির মধ্যেও পার্টি অফিসের সামনের মঞ্চে যখন অজস্র ধারায় পুলিশের গুলি,
ভয়ঙ্কর লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং শটগানের গুলির ধারাবর্ষণের মধ্যেও আমি ওকে আমার পাশাপাশি দৌড়াতে দেখেছি, কাছাকাছি থাকতে দেখেছি এবং একটা নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সাইফুল ইসলাম টুটু আবার যখন আক্রান্ত হলো, আমি ভেবেছিলাম যে হয়তো কিছুদিন হাসপাতালে থাকার পরে ট্রিটমেন্ট পেয়ে আবার ফিরে আসবে। কিন্তু এবারে যে একেবারেই চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যাবে, ওটা আমরা কেউ ভাবতে পারি। সে জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমরা অনেকে চিন্তা করি যে তার শোক বাড়িটা কেমন দেবো, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ওটা চেয়ারম্যান সাহেবের সম্পর্কে জানেন। উনি বললেন যে হ্যাঁ দিন আপনারা। তো আমি লিখে দিলাম চেয়ারম্যান মহোদয় মহোদয় স্বাভাবিক, আমি লিখে দিলাম। কিন্তু এইটা তো তার মূল্যায়নের একটা অংশ। কিন্তু সামগ্রিকভাবে জীবন দশা কি এমন মূল্যায়ন? আজকে এখানে অনেক ছেলে যাদের জীবন কেটেছে আন্দোলন সংগ্রাম রাজনীতিতে, জীবন উৎসর্গ করার মতো ভূমিকা তারা রেখেছে এবং অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে ঢাকার কোনো নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। অনেকে ঘুরে বেড়ায়, আসে আমার কাছে বলে, তাদের একটা মূল্যায়ন তোরেও বলে, মনে মনে মনটা খুব খারাপ হয় যে ছেলেটা একটা ক্যাডার সার্ভিসে চাকরি করত, কোনো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত, কিন্তু রাজনীতির জন্য জীবনটা চাকরি করছে। আমরা খুব গুরুত্ব সহকারে তাদেরকে মানে তাদের বিষয়টা যে বলা উপরের দিকে, সেটাও আমরা বলি বলে মনে হয়। আমার নিজেরও মনে হয় অধিকাংশই যারা এখানে বসে আছে কেউ কিন্তু একেবারে মানে পাড়া মহল্লার বখাটা ছিল তা না, এর মধ্যেই তারা একটা ক্যারিয়ার করেছে এবং সেটা স্টুডেন্ট ক্যারিয়ার এবং রাজনৈতিক ক্যারিয়ার দুটোই তাদের আছে। হয়তো কখনো কোন স্বৈরাচারের গুলিতে ঝরিয়ে রক্তের কণা জীবনের জবনিকা টেনে এদের মধ্যে থেকে আরো কেউ চলে যাবে। আমরা এখনই যদি এসব বিষয়ে আরো বেশি আমরা সংঘবদ্ধ, আমাদের মধ্যে আর্টিকুলেশন আমরা না আনতে পারি, আমরা এই ধরনের অনেক মেধাবী, অনেক পরিশ্রমী, অনেক জীবন উৎসর্গ করার মতো চেতনা সম্পন্ন নেতৃবৃন্দকে আমরা হারাবো। আমরা যদি এদের উপযুক্ত মূল্যায়ন করতে পারি। সোহেল বলছিল আজকে সমাজে মূল্যায়ন আমরা দেখি নানাভাবে। যারা খাল দখল করেছেন, এই পার্টি অফিসে আসতে আমি ছাত্র দলের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে সবকিছু শেষ হওয়ার পরে রাজনীতি স্বেচ্ছাসেবকের রাজনীতি করি, সেই আস্থা বাইক পাড়া থেকে রিক্সা নিয়ে, পকেটে পয়সা ছিল না, রিক্সা নিয়ে আসতাম, পরিবারের সামনে একটা খাল পার হতো, সেই খাল আর নাই, রাস্তা হয়ে গেছে। খাল পার হয়ে আবার রিক্সা ধরতাম, রিক্সা ধরে ভিতরে গিয়ে পল্টন অফিসে এসে বেশিদিন আগের কথা না, 97-98 সালে সেই খাল নাই। এখানে এত নেতা ঢাকায়, এত লোক, এত গবেষক, এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, ধোলাই খালটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধের বদলে যদি এটা আপনার পুনর্খনন করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এর পানিটা যাতে একেবারে ক্লিন থাকে, সেই ব্যবস্থাটা আমরা কেন করলাম না? কেন আপনারা এই যে মিরপুর যেখান দিয়ে আপনার বাইক করা ভিতর দিয়ে, সেখানেও একসময় একটা নদী ছিল, সেই খালটা এসে একেবারে এর সামনে এসে মিলত, কি বলে যে সেই গাপ্তুরি টাপ্তুরি এদিকে এসে মিলত, সেই খালটা আর দেখি না। মানে এখানে মনে হয়েছে ভূমিদস্যুদের কাছে এবং যারা টাউন প্ল্যানার, যারা নগর পরিকল্পনাকারী, এদের কাছে হচ্ছে পরিবেশ, এদের কাছে খাল, এদের কাছে মানে আপনার নির্মল বাতাস শত্রুপক্ষ। এটা যে জীবনের একটা মানে জীবনের প্রেরণা নয়, জীবন দায়নি এই যে বিষয়, খাল, নদী, মাছ, পানি এবং বিশুদ্ধ বাতাস, এটা ঢাকা এবং বাংলাদেশ, ঢাকা বলছি সারা বাংলাদেশেরই
যারা সমাজের কর্তা, এদের কাছে যারা শত্রু কর্তা, এরা কেউ ভাবে না যে ধোলাই খানটা আমাদের রক্ষা করা উচিত ছিল এবং এটা রক্ষা করে আমার সন্তানদেরকে সুস্থ রাখবো। একজনেরও ভাবেনি সবার টাকা দরকার। ছোট্ট 1.5 কাঠা জায়গা বাপের আমল থেকে ভাগটা পেয়েছে, তার উপর তলা করছে, তার উপর তলা, তার উপর তলা, আমি 10 তলা পর্যন্ত দেখেছি। কেন এত টাকার দরকার? যে সুন্দর কথাটা বলেছে যে আগে বাড়ির সামনে একটা থাকতো, একটা বাগান থাকতো, কিছু ঘরের ভিতরে উঠান থাকতো, একটা ডালিম গাছ, একটা গুয়াতলা, একটা কলতলা, সামনে হয়তো একটা আমের গাছ অথবা কিছু মানি প্ল্যান্টের গাছ অথবা পাতাবাহারের গাছ নেই। একটা শিশু ফ্ল্যাটে ফ্ল্যাটে বন্দি জীবন যাপন করে। সে আর দাদি নানির কোলে শুয়ে ব্যাংনামির গল্প শোনে না। সে এখন হোয়াটসঅ্যাপে সে ইউটিউব দেখে আর উদর নৃত্য সারাক্ষণ তারা দেখছে ফেসবুকে নানা ধরনের। এই ধরনের ভালো জিনিস যে আসে না তা না, ভালো জিনিসের চাইতে তরুণকে তো বারবার ডাইভার্ট করে অন্যদিকে, কিন্তু পরিবারের মধ্যে, পরিবেশের মধ্যে আমরা সেগুলোকে নিয়ে আসি। ওই ইংল্যান্ড আমেরিকাতে দেখি না, যেখানে অ্যাপার্টমেন্ট সেখানে অ্যাপার্টমেন্ট দিচ্ছে, অথচ তার পাশে আরেকটা রোডে দেখা যাচ্ছে বাড়ি, জাস্ট 2 তলা 4 তলা ঘর। কোনো খাল, কোনো জলাধার তারা বন্ধ করে। এই দেখতে দেখতে ঢাকার জলাধার সব বন্ধ। এরা ভূমিদস্যু, এরাই আবার রাজনৈতিক নেতা হচ্ছে, এরাই হচ্ছে সমাজের অধিপতি হচ্ছে। এদের প্রবল প্রতাপ প্রতিপত্তিতে এদের দেখিয়ে ওই মাস্টার ডিগ্রি পাস করা ছেলে গিয়ে চাকরির ধর্ণা দিচ্ছে। সে হয়তো কোনো একদিন ম্যাট্রিকও অতিক্রম করেনি, ম্যাট্রিক পাশও করেনি, কিন্তু নানাভাবে সন্ত্রাস করে, খাল দখল করে, বিল দখল করে, পুকুর দখল করে, জায়গা দখল করে নানা টাকা হয়ে বিরাট ফার্মের মালিক। সেখানে বুয়েটের ছাত্র, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা গিয়ে ভাই করছেন চাকরি। সমাজ এমন ভাবে বিভাজিত হয়েছে, এটা শেখ হাসিনা সবচেয়ে বেশি করে গেছে। খারাপ দুষ্ট না হলে ঢাকা শহরের মধ্যে 50টা আপনার ক্যাসিনোর থাকতে পারে এবং তারাই, অথচ তাকে কিন্তু বাদ দেওয়া হয়, তাকে জেলে দেওয়া হলো, তাকে কিন্তু বহিষ্কার করা হলো না। টকিকে হত্যা করার তার বিরুদ্ধে অভিযোগ, সে এমপি থাকলো শেষ দিন। অর্থাৎ খারাপ মানুষ, সন্ত্রাসী, ভূমি দখলকারী, এদেরকেই আপনার প্রোটেকশন দেওয়া হয়, এদেরকেই টিকিয়ে রাখা। আর যার কারণে আজকে সামান্য 5.7 এই ভূমিকম্পে আজকে 10 জন লোক মারা গেল। একেবারে মনোহরদীর মাধবদী থেকে ঢাকা পর্যন্ত। তো এটার ঘটনা হচ্ছে যে আমরা মানে ভূমিকম্প প্রবণ, মানে ভূমিকম্পে কতটুকু ক্ষতি হতে পারে তার সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা ওইভাবে বিল্ডিং কোড আমরা করে তুলি। যতটুকু বিল্ডিং কোড আছে সেটাকেও আমরা মানি। আপনারা জানেন যে এই ঢাকা শহরের প্রায় 95% রাজুকের যে এলাকা, সেই এলাকায় অনুমোদনবিহীন বিল্ডিং তৈরি হয়, রাজুক চোখ বন্ধ এবং অন্যান্যদের চোখ বন্ধ। এই কারণে সামান্য একটি ভূমিকম্পে কি যে ক্ষয়ক্ষতি হতে পারে। আপনার শীতলা একটা ভেনিস হওয়া, একটা আর্মস্টারডাম হওয়া থাকার জন্য কোনো কঠিন ব্যাপার না। একদিকে শীতলক্ষা, একদিকে বুড়িগঙ্গা, একদিকে আপনার পুরাত নদী, আর তার ভিতর দিয়ে এই যে আপনার কাউরন বাজারের ওখানে যে নদীটা ছিল, সেই নদীতে আপনার পাল তোলা নৌকা আসতো, যে নৌকাগুলো, যে বড় বড় নৌকাগুলো আজ থেকে 200-250 বছর আগে মানে সমুদ্রের মধ্যে দিয়ে চলাচল। সেই কাউরন বাজার এখন ইট, কাঠ, কংক্রিটের একটা জঙ্গলে পরিণত। অথচ এটা বাজার অনেক আগে থেকে, হয়তো মোগলদের সময় থেকে এটা একটা বড় বাজার, কাউরান বাজার। এবং এই কাউরান বাজারের সামনের নদীতে বড় বড় জাহাজ শিখে পান্তরা নৌকার জাহাজ। আমরা এটা রক্ষা করিনি, আমরা মনেই করিনি যে তাড়াতাড়ি বোঝাও আর জায়গা দখল করো। এখানে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা বাড়ি বানাই, বাড়ি বানিয়ে এটা ভাড়া দিব, ফ্ল্যাট বিক্রি করবো আর টাকাই নেই। আরে গ্রামের খালি জমি বিক্রি করে ঢাকায় এসে ফ্ল্যাট কিনছে মানুষ, অতি দ্রুত বড়লোক হতে চাচ্ছে। সেই বিস্তীর্ণ ধান খেত, সেই পুকুর, সেই নদী আর রাখতে চাচ্ছে। এমন ভাবে টাকাকে করা হয়েছে
গড় দেবতা সেই যেন আরাধ্য। আর এই কারণেই আজকে সামান্য একটি প্রাকৃতিক বিপর্যয়ে আমরা কেঁপে গেছি, আমরা বিপন্ন হয়ে গেছি। এই জন্যই আমরা বলছি, যার যে কাজ, রাজনীতিবিদ যারা রাজনীতি যারা করছে তাদের হাতে রাজনীতি। অন্য কেউ যদি এখানে আসে ওই উপলব্ধিটা বুঝবে না, সেই মানবিক দরদটা বুঝবে না, বুঝবে না যে আমাদের বাতাসটা নির্মল হওয়া দরকার, আমাদের পানিটা ক্লিন হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার, এটা বুঝবে না। যাই হোক, আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এটা আমাদের উপলব্ধি, সাইফুল ইসলাম পটুর যে মৃত্যু এবং এরপরে যে ভূমিকম্প, আমাদের কিন্তু অনেক কিছু এর মধ্যে দিয়ে উপলব্ধি করার বিষয় সবার, আমরা যারা রাজনীতি করি সবার এই উপলব্ধি করার দরকার আছে। আমরা যদি এটা উপলব্ধি করতে না পারি তাহলে আমরা কিন্তু একটা শূন্য গর্ভের মধ্যে, আমরা শূন্য গর্ভের অতলের মধ্যে আমরা গলিয়ে যেতে থাকবো। আমরা বাসযোগ্য বাংলাদেশ, বাসযোগ্য পৃথিবী আমরা রচনা করব। আমি আবারও আত্মার মাগফিরাত কামনা করলাম। আমাদের এই পর্যায়ে দোয়া পরিচালনা করবেন ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন। আমি একটুখানি সবাই দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা যেভাবে বসা আছেন শব্দহীনভাবে, আমাদের প্লাবন আছে, শাহজালাল আছে, তারপরে সাইফুল আছে এবং নাফিস, সবাই কাছে মিলাদে শেষ পর্যায়ে শব্দ না করে পৌঁছাই দিবা, আমাদের তোবারক রয়েছে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মাহবুব মাওলা হাজি আপনার দরবারে জরসিলায় করলা পয়দা মাফ করো তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. شمس الضحى محمد، بدر الدجى محمد، نور الهدى محمد، صلوا على محمد. أطر الله ما قبره الكريم بأرمي شر الصلاة والتسليم. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত উপস্থিতি, সকলে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim wad-dallin amin. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد. أشهد أن لا إله إلا الله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا واجعلني في عيون الناس كبيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আমি গুনাহগার নাখন্দানায় আল্লাহ তোমার দিনদার মুমিন মুসলমান ভাইদেরকে নিয়ে আল্লাহ আমাদের এক সহযোদ্ধা ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক সাইফুল ইসলাম পটু ভাই আমাদের ছেড়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের পটু ভাইয়ের তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আপনার হায়াতের ইন্তিকালের মধ্যে আয় আল্লাহ দেশের জন্য জাতির জন্য যে ভালো কাজগুলো করেছেন, ভালো কাজগুলোকে নাজাতের জারিয়া করে তুমি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আর রব্বুল আলামিন স্বৈর শাসকের বিদায় থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে নিজের বুক পেতে দিয়ে যেই কর্মীটি কাজ করেছে আজকে আমাদের মাঝে নাই, আমরাও একদিন থাকবো না। আল্লাহ মেহেরবানি করে সকলে তোমার কাছে ফরিয়াদ জানাই, মেহেরবানি করে আমাদের ভাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কাজ করে তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের পাপের কারণে আয় আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না। আয় আল্লাহ, গত পরশুদিন ভূমিকম্পে যারা নিহত হয়েছে তাদের সকলকে তুমি শহীদ হিসাবে কবুল করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ মৃত্যু একদিন আমাদের আছে, এমন মৃত্যু দিও না যে পরিবার পরিজন আমাদের খুঁজে পাবে না। আয় আল্লাহ, জানি না আমাদের কার জানি কখন কিভাবে মৃত্যু হয়। রব্বুল আলামিন, আমাদেরকে এমন মৃত্যু দিও যেন সমাজ থেকে আমাদের নামটা মুছে না যায়, এমন মৃত্যু তুমি আমাদের দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন, বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, কাজ করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি মাফ করে দাও। তার কলিজার টুকরা আরাফাত রহমান গফুরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশ এবং জাতির খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রিয় নেতা সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এদেশে এসে বাবার মতো মায়ের মতো যেন দেশ এবং জাতির খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন, আখিরি পরিয়াদ আমাদের কার জানি কখন মৃত্যুর ডাক এসে যায়, ওই সময়ে তোমার বন্ধু চেহারা দেখাইয়া আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।